ব্রাজিল আর বাংলাদেশ দুটোই বেশ বড় আর উদীয়মান অর্থনীতি, কিন্তু তাদের মধ্যে যে বাণিজ্য বা ট্রেডের সম্পর্কটা আছে সেটার গল্পটা কিন্তু খুব ইন্টারেস্টিং আর বেশ দ্রুত বদলে যাচ্ছে। তো কি হচ্ছে আসলে, চলুন আজ সেটাই একটু খুঁটিয়ে দেখা যায়। তো প্রথমত বাণিজ্য বাড়ছে, এটা তো ভালো খবর, কিন্তু এর ভেতরে একটা কিন্তু আছে। আর সেই কিন্তুটা হলো এই বাণিজ্যটা মোটেও সমান সমান না। বলা যায় বিশাল একটা ভারসাম্যহীনতা আছে, মানে ব্যাপারটা অনেকটাই একতরফা। তো কেন এই সম্পর্কটা এত বড় একটা চ্যালেঞ্জের মুখে, সেটাই এখন আমরা দেখব। আচ্ছা, সংখ্যাগুলো দেখলেই ব্যাপারটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। 2022-23 অর্থ বছরে বাংলাদেশ ব্রাজিলে রপ্তানি করেছে কত? মাত্র $175 মিলিয়ন জিনিসপত্র। আর আমদানি করেছে কত? প্রায় $2.6 বিলিয়ন, মানে $2600 মিলিয়ন। পার্থক্যটা একবার ভাবুন তো, কি বিশাল! আর এর ফল যা দাঁড়িয়েছে তা হল বাংলাদেশের জন্য একটা বিশাল বাণিজ্য ঘাটতি, প্রায় $2.5 বিলিয়ন ঘাটতি। এটা কিন্তু শুধু একটা হিসাবের সংখ্যা না, এটা একটা বিরাট অর্থনৈতিক চাপ, আর এটাই এই সম্পর্কের সবচেয়ে বড় সমস্যা। এখন প্রশ্ন হল, এমনটা হচ্ছে কেন? মানে বাংলাদেশ কেন ব্রাজিলের বাজারে আরও বেশি পণ্য বিক্রি করতে পারছে না? এর পিছনে মূল কারণটা কি? উত্তরটা বেশ সোজা, একটা বিশাল শুল্কের দেয়াল। আর সেই দেয়ালটা হল 35% একটা বিশাল আমদানি শুল্ক। আর সবচেয়ে বড় ব্যাপার হলো এই শুল্কটা ঠিক এমন একটা জিনিসের ওপর বসানো হয়েছে যেটা বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি পণ্য, আমাদের তৈরি পোশাক। খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের পোশাক শিল্পে যারা আছেন তারা বলছেন যে এই শুল্কটাই হলো আসল বাধা। মানে সোজা কথায় 35% ট্যাক্স দেওয়া পর ব্রাজিলের বাজারে আমাদের পোশাকের দাম এত বেড়ে যায় যে অন্য দেশের সাথে প্রতিযোগিতায় টিকাটাই মুশকিল হয়ে পড়ে। রপ্তানি বাড়াতে হলে এই বাধাটা সরাতেই হবে। আচ্ছা, তাহলে এখন দেখা যাক দুই দেশের মধ্যে আসলে কি কি জিনিসপত্রের লেনদেন হয়। একদিকে কাঁচামাল, আরেকদিকে ফিনিশড গুডস বা তৈরি পণ্য। এই লেনদেনটা কিন্তু খুব ইন্টারেস্টিং। দেখুন, ব্রাজিল থেকে বাংলাদেশে মূলত কি আসছে? কাঁচামাল, যেমন ধরুন তুলা, চিনি, সয়াবিন, গম, এই সব কিছু। আর বাংলাদেশ থেকে ব্রাজিলে কি যাচ্ছে? তৈরি করা জিনিস, যেমন রেডিমেড গার্মেন্টস তো আছেই, সাথে ওষুধ, পাটের জিনিস, প্লাস্টিকের পণ্য। একদম ক্লাসিক একটা বাণিজ্য চিত্র, তাই না? আর এই চার্টটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে। ব্রাজিলে বাংলাদেশ যা কিছু রপ্তানি করে তার প্রায় 90% হলো তৈরি পোশাক। চিন্তা করুন, একটা মাত্র পণ্যের উপর কি ভীষণ নির্ভরশীলতা। আর ঠিক এই কারণেই ওই 35% শুল্কের ধাক্কাটা এত জোরে এসে লাগছে। পুরো বাণিজ্য ঘাটতির পেছনে মূল ভিলেন কিন্তু এটাই। তবে একটা ভালো খবরও আছে। মনে হচ্ছে এই অচলাবস্থা হয়তো আর বেশি দিন থাকবে না, কারণ সম্প্রতি কূটনৈতিক পর্যায়ে বেশ কিছু বড়সড় পরিবর্তন এসেছে। একটা নতুন চুক্তির সম্ভাবনাও তৈরি হয়েছে। চলুন সেই দিকে এবার নজর দেওয়া যাক। এই টাইমলাইনটা খেয়াল করলেই বোঝা যায় আলোচনা কিন্তু থেমে নেই, বরং বেশ গতি পেয়েছে। দেখুন, 2018 সালে প্রথম কথা শুরু হয়। এরপর 2023-এ বাংলাদেশ মার্কিউসুরে যোগ দেওয়ার জন্য আবেদন করে। 2024-এ ব্রাজিল তাতে সাড়া দেয়। আর সবশেষ 2025-এর জন্য ব্রাজিল সরাসরি একটা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রস্তাব দিয়েছে। মানে বোঝাই যাচ্ছে একটা বড়সড় ব্রেকথ্রু হয়তো খুব কাছেই। এখানে বারবার মেরকোসুরের কথা আসছে, তো এটা আসলে কি? সংক্ষেপে বললে এটা হলো দক্ষিণ আমেরিকার একটা অর্থনৈতিক জোট, অনেকটাই ইউরোপিয়ান ইউনিয়নের মতো। ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে, উরুগুয়ে, এই দেশগুলো এর সদস্য। আর তাদের সবার জন্য বাইরে থেকে আসা পণ্যের ওপর একটা কমন ট্যারিফ বা শুল্ক ব্যবস্থা আছে। তো এই শুল্কের দেয়াল ভাঙার জন্য এখন দুটো রাস্তা খোলা আছে। একটা হলো পুরো মেরকুসুর জোটের সাথেই একটা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বা পিটিএ করা। এটা একটা বড় পদক্ষেপ, কিন্তু সময় সাপেক্ষ। আর দ্বিতীয় অপশনটা হলো আপাতত শুধু ব্রাজিলের সাথে সরাসরি একটা সমঝোতা স্মারক বা এমওইউ সই করে ফেলা। এটা তুলনামূলকভাবে অনেক দ্রুত করা সম্ভব। আচ্ছা, এই যে এত চুক্তি, এত আলোচনা, এটা কি শুধুই দুটো দেশের আমদানি রপ্তানির হিসাব, নাকি এর পেছনের ছবিটা আরও বড়? চলুন এই সম্পর্কের বৃহত্তর তাৎপর্যটা একটু বোঝার চেষ্টা করি। বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের যে রাষ্ট্রদূত আছেন, পাওলো ফেরেস, তার একটা মন্তব্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তিনি বাংলাদেশকে কি বলেছেন জানেন? আ নিউ ইকোনমিক জায়ান্ট, বা একটি নতুন অর্থনৈতিক দৈত্য। এই একটা কথাই বুঝিয়ে দেয় ব্রাজিল বাংলাদেশকে এখন আর শুধু একটা সাধারণ বাণিজ্যিক পার্টনার হিসেবে দেখছে না, বরং একটা উদীয়মান অর্থনৈতিক শক্তি হিসেবেই গণ্য করছে। তাহলে এই পার্টনারশিপটা কেন এত গুরুত্বপূর্ণ? কয়েকটা পয়েন্টে ভাবা যাক। প্রথমত, এটা বলো সাউথ সাউথ কোঅপারেশন বা উন্নয়নশীল দেশগুলোর নিজেদের মধ্যে সহযোগিতার একটা চমৎকার উদাহরণ।
দ্বিতীয়ত, বাংলাদেশ যখন এলডিসি থেকে গ্র্যাজুয়েট করছে তখন তার নতুন বাজার দরকার। ব্রাজিল হতে পারে সেই রকমই একটা বড় বাজার। আবার উল্টো দিকে ব্রাজিলের বিশাল কৃষি খাতের জন্য বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটা বড় দরজা খুলে দিতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো, এর মাধ্যমে দক্ষিণ আমেরিকা আর এশিয়ার মধ্যে একটা নতুন অর্থনৈতিক ব্রিজ তৈরি হতে পারে। সুতরাং শেষ পর্যন্ত প্রশ্নটা এখানেই এসে দাঁড়ায়, এই পার্টনারশিপ কি আসলেই দুটো মহাদেশের মধ্যে একটা নতুন অর্থনৈতিক সেতু তৈরি করতে পারবে? দেখুন, চ্যালেঞ্জ তো আছেই, তবে সম্ভাবনাগুলো কিন্তু তার চেয়েও অনেক বড়। এই সম্পর্কের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয় সেদিকে অবশ্যই আমাদের সবার নজর থাকবে।